নিজেদের গাড়ি নেই তো কি হয়েছে, কিছুদিন পর তো আমাদের গাড়ি হাতে চলেই আসবে। তো এই সুযোগে কিন্তু আমরা একটু রিক্সায় করে ঘোরার সুযোগ পেয়েছি। গাড়ি না থাকার কারণে আজকে কয়েকদিন যাবৎ বাচ্চাদের নিয়ে একটু রিক্সা দিয়ে ঘোরাফেরা করছি, ভালোই লাগছে। আর বাসায় যত গরম লাগছে বাহিরে কিন্তু ততটা গরম নয়, প্রচণ্ড বাতাস ছিল বাহিরে, সেজন্য আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমি চলে এসেছি এখন সালমানের রুমে। সালমানের রুমটা আমি এখন একটু গুছিয়ে নিব। আর এই যে পিলু কভারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি ওদেরকে, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর পিলু কভার কিন্তু দুইটা দুই রকম দিয়েছি, আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এই পিলু কভারগুলোর কিন্তু অনেক বয়স হয়েছে, এগুলোর মধ্যে ঘুমাতে কিন্তু অনেক ভালো লাগে। আজ থেকে 15 বছর আগে আপনাদের ভাইয়া এগুলো মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিল। তখন এই পিলু কভারগুলো খুবই সুন্দর কালারফুল ছিল। আর এই পিলু কভারগুলো এত বেশি সফট, আর এটার মধ্যে ঘুমাতে এত বেশি ভালো লাগে। 4টা করে 8টার মতো আছে আমার এরকম পিলু কভার। তো যাই হোক, দুইটা পিলু কভারে কেন আমি দুই রকম দিয়েছি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ঘুমায় একই খাটের মধ্যে সালমান আর শালীন ঘুমায়। আর একই রকম যদি আমি দুইটা বালিশের কভার দিয়ে থাকি তাহলে দেখা গিয়েছে সালমান শালীন বলবে কার কোনটা বালিশ। ভিতরের বালিশগুলো দেখতে যেরকম, উপরের বালিশগুলো কিন্তু এরকমই হয় কাভার যদি একই রকম দিয়ে থাকি। তো সেজন্য কিন্তু শালীন সালমান ওরা কিন্তু ঝগড়া করে যে কে কোনটার মধ্যে ঘুমোবে। একই বালিশের মধ্যে তারা ঘুমোতে পছন্দ করে না, সেজন্য দুইটা বালিশের কভার দুই রকম দিয়েছি, যেন বুঝতে পারে সালমানের বালিশ কোনটা আর শালীনের বালিশ কোনটা। তো দুই ভাই কিন্তু দুই বালিশের মধ্যে ঘুমায়, একটার মধ্যে যেটা রেড কালার এটা শালীনের, আর যেটা একটু গ্রে কালার সেটার মধ্যে ঘুমায় সালমান। তো সেজন্য কিন্তু দুইটা কাভার দুই রকম দিয়েছি, ওদের রুমের মধ্যে সবসময় এরকমই দিয়ে থাকি। তো যাই হোক, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু টুকিটাকি খেলনা একটা ছোট ব্যাগের মধ্যে। শালীন সেই ছোটোবেলা থেকে এই ব্যাগটা তার পাশেই রাখে, আর এটার মধ্যে তার প্রিয় কিছু খেলনা থাকে, যেগুলো সে রাতের বেলা যখন ঘুম না আসে তখন কিন্তু সেগুলো নিয়ে সে দুষ্টুমি করে। আর এগুলো নিয়ে দুষ্টুমি করতে গিয়ে তার ঘুম চলে আসে। আর এই যে টুকিটাকি খেলনার ব্যাগ সব কিছুই কিন্তু সবসময় ওর বালিশের পাশে থাকতেই হবে, তা না হলে ও একদমই ঘুমোতে চায় না। সেজন্য যখনই আমি বিছানাগুলো গুছাই, বিছানার পাশে শালীনের খেলনাগুলো থাকতে হবে, সেজন্য বিছানা গুছানোর পাশাপাশি ওর খেলনাগুলো কিন্তু পাশে আমি রেখে দিয়েছি। সালমান এখনও বাসায় আসেনি, ও টিউশনি ক্লাসে গিয়েছে। তো আমাদের এই রুমেই সারাদিন থাকা হয়, এসি ছেড়ে আমি আর শালীন এখানে থাকি। যেহেতু একটু পরপর কারেন্ট চলে যায়, যখন কারেন্ট চলে যায় তখন জেনারেটর কিন্তু আমাদের এসি চলে, সেজন্য আমাদের কোনো প্রবলেম হয় না, এসি ফ্যান সব কিছুই কিন্তু আমরা চালাতে পারি। সালমান টিউশনি ক্লাসে যখন চলে যায় তখন কিন্তু আসতে অনেকটাই লেট হয়ে যায়। তো আমি আর শালীন মিলে এই রুমে গল্প করি, তারপর নামাজ পড়ি, মাঝে মধ্যে শুয়ে শুয়ে একটু তাসবিহ পাঠ করতে পারি। আর এই যে শালীন বসে গেমস খেলছে, ইদানিং শালীন গেমস নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। আর এই গেমসগুলো কিন্তু সে তার চ্যানেলে আপলোড করে থাকে, মাশাল্লাহ সবাই কিন্তু অনেক বেশি লাইক কমেন্ট করে শালীনের এই গেমসগুলো দেখে। তো শালীনকে বললাম চলো আমরা এখন একটু কিছু খেয়ে নিই, যেহেতু বিকেল হয়ে গিয়েছে। তো বললো তরমুজ খাবে, আপনাদের ভাইয়া তরমুজ কিনে এনে যে ফ্রিজে রেখে দিয়েছে, আমাদের বলল যে ফ্রিজে তরমুজ রাখা আছে, খেয়ে নিও। তো তরমুজটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আর এটা আনার সাথে সাথেই কিন্তু আমরা সবসময় এভাবে প্লাস্টিক মুড়িয়ে ফ্রিজে রেখে দিই, যখন ঠান্ডা হয় তখনই কিন্তু তরমুজটা খেতে ভালো লাগে। তো শালীনকে বললাম তরমুজটা কাটার জন্য, আর সে এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছে তরমুজ। তো আমি আর শালীন মিলে এখন তরমুজটা কেটে নিব। তো শালীন যখন তরমুজটা বাহির করছিল তো আমি বললাম তরমুজের ভিতরের অংশ কোথায়, সে বলল সেটা ফ্রিজে রেখে দিয়ে এসেছে, সেটা পরে খাবে। তো যাই হোক, আমরা এখন তরমুজটা কেটে নিচ্ছি। আর এই বছর আমাদের অনেক তরমুজ খাওয়া হয়েছে, আমাদের সবচেয়ে প্রিয় খাবার হলো তরমুজ। রোজার মধ্যে তরমুজ আর খেজুর আমাদের প্রচুর খাওয়া হয়। আর 12 মাসে কিন্তু আমার বাসায় খেজুর আর কিশমিশ থাকে ড্রাই ফ্রুটসের মধ্যে। আর এমনিতে যখন তরমুজের সিজন আসে তখন আমাদের প্রতিদিন একটি করে কিন্তু তরমুজ আনতেই হবে, তা না হলে কেন যেন ভালো লাগে না। তাছাড়া প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু শরীরের মধ্যে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। যখন পানি না খাওয়া যায় তখন কিন্তু এইভাবে তরমুজ খেলেই শরীরের পানি শূন্যতা পূর্ণ হয়ে যায় আর কি। তো আমি যেহেতু পানি খেতে পাচ্ছি না জ্বর হওয়ার পর থেকে, সেজন্য প্রচুর পরিমাণে তরমুজ খেয়ে নিচ্ছি। তবে আমার তরমুজ খাওয়া একদমই নিষেধ, যেহেতু ঠান্ডা লেগে গিয়েছে, আমার কাশি এখনও ভালো হয়নি। তার মধ্যে আমি তো মানছি না, কারণ ঠান্ডা খাবার না খেলে ভালোই লাগছে না এই গরমের মধ্যে। তবে আজকে 2-3 দিন অবশ্য একটু বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা লাগতেছে, রাতের বেলা ভালোই লাগছে। আবার কয়েকদিন পর তো আবার প্রচুর গরম শুরু হয়ে যাবে। আর এই যে বাকি তরমুজটা এখানে রয়ে গিয়েছে, আমি শালীনকে বললাম যে এখান দিয়ে একটু খেয়ে ফেলেছি। আসলে তরমুজের আসল স্বাদ হলো এটার মধ্যে, এটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। প্রথম যে তরমুজটা কেটে দেয় বাজার থেকে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের সবসময় যখন তরমুজ নিয়ে আসে আমরা ওই অংশটুকু সবাই মিলে কিন্তু শেয়ার করে খেয়ে নিই। আর তরমুজের সেই অংশটুকু কিন্তু অনেক মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি কিচেনে চলে এসেছি এখন রান্না করার জন্য। আর এখানে আমি চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। সেদিন আপনাদের ভাইয়া চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিল 1 কেজির মতো, তো সেটা না কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু হাতে সময় ছিল না।
অনেকগুলো বাজার করা হয়েছে, সেজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো ভাবলাম আজকে চিংড়ি মাছগুলো কেটে নিব। তো চিংড়ি মাছ রান্না করার জন্য আমার একটা মশলা প্রয়োজন, তো সেজন্য আমি মশলাটা তৈরি করব ব্লেন্ডারের ঝগে। সেজন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তার সাথে আমি ব্যবহার করব অল্প পরিমাণে চিলি সস। এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি। আর এই সসটা খেতে খুবই ভালো লাগে। সসটা দিয়ে যে কোনো খাবার খেতে ভালো লাগে, যেটা রান্না করি সেটা খেতেও কিন্তু ভালো লাগে। সেজন্য সব কিছুতে আমি অল্প পরিমাণে সস ইউজ করার চেষ্টা করি। আর এখানে আমার ছিল ভাজা বাদাম। তো বাদামের মধ্যে কিন্তু সালমান চিপস গুঁড়ো করে দিয়ে দিয়েছে। কেন দিয়েছে আমি জানি না। চিপসগুলো গুঁড়ো করে কিন্তু বাদামের মধ্যে দিয়ে তারপর সে খেয়ে থাকে। তার সাথে আমি দিয়ে দিলাম কিশমিশ, এখানে অল্প পরিমাণে বাদাম, কিশমিশ, আর এখানে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো অল্প করে মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব পানি। তবে পানি দেওয়ার সাথে সাথে আমি এখন এটা ব্লেন্ড করব না। এটা 5 মিনিটের মতো আমি এইভাবে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো একটু নরম হওয়ার জন্য। পরে আমি যখন বাদামটা ব্লেন্ড করে নিব তখন একদম মিশে যাবে বাদামটা, মানে পাটায় বাটার মতো একদম মিহি হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখানে আমি যে চিংড়ি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো এখন কেটে নিচ্ছি। আর অনেকগুলো চিংড়ি মাছ, এখানে আমার মাছগুলো কাটতে অনেক বেশি সময় লেগে যাবে। তো প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর আবার কেচি দিয়ে কেটে নিতে হবে। আর মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর প্যাকেট করে রেখে দেবো। অল্প পরিমাণে চিংড়ি মাছটা রান্না করবো। আর সবসময় আমি চিংড়ি মাছ কেটে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু আমার হাতে সময় ছিল না সেদিন, সেজন্য বেশ পরিমাণে চিংড়ি মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে ভাবলাম যে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে রেখে দিই। মাছ যদি পরিষ্কার করে আমি ফ্রিজে না রাখি তাহলে আমার কাছে মনে হয় যে ময়লা সহই আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওরকম মনে হয় আর কি। তো যাই হোক, এই যে চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর কিছুটা পরিমাণে আমি রেখে দিব, আর বাকিটুকু আমি রান্না করে নিব। আর এখানে যে ব্লেন্ডারের ঝগে আমি বাদাম এগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিব। আর এই যে এখন আমার বাদাম পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু আমি সবসময় করে নিই, যেমন সবসময় মাংসের মধ্যে এভাবে একটু মশলা ব্লেন্ড করে দিলে সেটা খেতে খুবই ভালো লাগে। যেমন কিশমিশ, বাদাম, এগুলো সবসময় সব রান্নার মধ্যে ইউজ করা যায়। বাদাম যত বেশি দেওয়া হবে ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। গরুর মাংস, খাসির মাংস সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করা যায়। তো যাই হোক, আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে আমি যে বাদামটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়েছি। আর এখন অল্প পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার পাউডার, ধনিয়ার পাউডার, স্বাদ মতো লবণ, মরিচের পাউডার। তার সাথে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর এইভাবে চিংড়ি মাছটা রান্না করার পর খেতে এত বেশি ভালো লাগে কি বলবো। 2-3 দিন জাল করে খেলে তো আরও বেশি ভালো লাগে। মানে চিংড়ি মাছের যে রিয়েল একটা ফ্লেভার, সেটা 2-3 দিন জাল করার পর আস্তে আস্তে কিন্তু এটার ভিতর থেকে ফ্লেভারটা বেরিয়ে আসে। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এটা হলো চিংড়ি মাছের মালাইকারি বলতে পারেন। এটার মধ্যে আমি টক দই ইউজ করিনি, বাট সব কিছুই কিন্তু ইউজ করেছি। তবে টক দইয়ের পরিবর্তে আপনারা চিলি সস বা টমেটো সস, অন্যান্য সসও কিন্তু ইউজ করতে পারেন। যে সসটা একটু টক জাতীয়, সেটা আমরা তো টক দইটা ইউজ করি টক হওয়ার জন্য। তো টকের পরিবর্তে অন্য কিছু দিয়েও কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারেন। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। আর এই চিংড়ি মাছটা কিন্তু পোলাওর সাথে, তার মধ্যে পরোটার সাথে, বিরিয়ানির সাথে, যে যেভাবে ইচ্ছে গরম ভাতের সাথেও খেতে পারেন। এত বেশি সুস্বাদু হয় আমি কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে এই চিংড়ি মাছটা। আর আজকের এই চিংড়িটা রান্না করেছি আমি গরম গরম ভাতের সাথে খাবো আর পরোটার সাথে খাবো, সেজন্য এটা রান্না করেছি। আর এইভাবে চিংড়ি মাছটা রান্না করলে আমাদের বাসায় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো অলরেডি আমার চিংড়ি মাছটা রান্না করা হয়ে গিয়েছে, একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর বাচ্চাদেরকে বলছি, তোমাদের যদি ক্ষুধা লেগে থাকে তাহলে তোমরা খেতে পারো। আমি সব সময় গরম গরম রান্না করার পর আপনাদের ভাইয়ার সাথে সাথেই খেয়ে ফেলবে। তার সাথে যদি বাচ্চারাও খেতে চায় আমি তাদেরকে দিয়ে ফেলি, কারণ গরম খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম। সেজন্য আমি যখনই রান্না করি তখনই কিন্তু গরম গরম খাবারটা বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি। আর এই চিংড়ি মাছটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে যেহেতু প্রচণ্ড গরম, কিচেনে কিন্তু অনেক বেশি গরম লাগছিল। আর আমি কি থেকে কি রান্না করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো চিংড়ি মাছটা রান্না করার পর আমার এত পানি তৃষ্ণা লেগে গিয়েছে, তো আমি তো পানি খেতে পারি না, মানে পানির টেস্টটা আমার মুখে একদমই ভালো লাগে না। সেই জন্য আমি তরমুজটা খেয়ে নিচ্ছি। আর তরমুজ খাওয়ার পর এমনি তো পানি খেতে একদমই ইচ্ছে করে না, সেজন্য আমি একটু পর পর শুধু তরমুজই খেয়ে থাকি। আর এই যে তরমুজটা কেটে নিলাম,
তো এখন বসে আমি তরমুজ খেয়ে নিচ্ছি আর শালীনকেও ডেকে নিলাম যে আসো আমরা বসে একটু খেয়ে নেই। আর আমি কিন্তু এখন কিচেনে আবারও যাব, কিছু রান্না বাকি আছে। তো আজকে শুধু হচ্ছে চিংড়ি মাছের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রচণ্ড গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না যে কি রান্না করব না করব। আমার কিন্তু এমনিতে ঠান্ডা খাওয়া একদমই নিষেধ। আর এই যে দেখতে পাচ্ছেন আমি তরমুজটা খেয়ে নিচ্ছি। তরমুজটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর ঠান্ডা তরমুজ খেলে আমার কাছে মনে হয় যে আমি আইসক্রিম খাচ্ছি, আমার কাছে ওরকম মনে হয়। তো যাই হোক, সবাই মিলে বসে এখন এই যে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। আর শালীনকে বললাম যে আসো তোমাকে ভাত খাইয়ে দিই। সে নিজের হাতে ভাত নিয়ে খাবে। আর এই যে চিকেন রান্না করেছিলাম, এখানে চিকেন কষা করেছিলাম, পানি ছাড়া একদম শুকনা করে রান্না করেছি। আর এই চিকেনটা এইভাবে রান্না করলে আমার বাচ্চারা বলে ইন্ডিয়ান একটা ফ্লেভার আসে, ইন্ডিয়ান রেসিপির মতো খেতে নাকি ওদের কাছে ভালো লাগে। তো যাই হোক, আমি এখন শালীনকে ভাত দিলাম খাওয়ার জন্য। আর আমি একটু বসে যে আপনাদের ভাইয়ার সাথে গল্প করছিলাম আর আপনাদের ভাইও বসে ভাত খেয়ে নিচ্ছিল। তো মোটামুটি আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর বিকেলবেলা আমি মীরা আর শালীন বেরিয়ে পড়েছি, একটু বাইরে যাব। তো আমাদের এখানে রাস্তায় হাঁটতেছিলাম, এগুলো কিন্তু বৃষ্টির পানি নয়, এগুলো গাছের পানি, গাছে পানি দিচ্ছিল। তো আমার কাছেও হাঁটতে ভালো লাগছিল, মনে হলো যে বৃষ্টি হচ্ছে এরকম। তো আমাদের গাড়িটা তো আমরা এখনও হাতে পাইনি, কয়েকদিন পর আমরা হাতে পাবো। তো ভাবলাম যে রিক্সা করে একটু ঘুরে বেড়াই। আর রিক্সাতে ওঠার পরে এত বাতাস লাগছিল, গায়ের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমার কাছেও ভালো লাগছে। তো আমি মীরা আর শালীন মিলে রিক্সায় উঠেছি। আর রিক্সায় আমাদের একদমই জায়গা হচ্ছিল না, উপরে নিচে আমরা বসেছি সুন্দরভাবে গুছিয়ে। বাচ্চারা অবশ্য বসতে পারেনি, আমি একটু ভালোভাবে ওদেরকে বসিয়ে দিয়েছি। তো আমরা একটা গ্রোসারি শপে চলে এসেছি, বাসার জন্য কিছু কেনাকাটা লাগছিল, তো সেগুলো কেনাকাটা করে নিলাম। আর এগুলো এখন একটু গুছিয়ে নিব। আর সালমানও আমাদের সাথে চলে এসেছে, আমি ফোন করেছিলাম যে তুমি কোথায় আছো, আমরা একটু গ্রোসারি শপে এসেছি, তুমি আসো আমার কাছে কার্ড নেই, আমি যে পে করবো। পরে ও কার্ড নিয়ে চলে এসেছে পে করার জন্য।